আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্র ক্লাস করব। অনলাইন ক্লাস নাম্বার হচ্ছে 11। এই অধ্যায়ে কিন্তু আমরা মাটি পড়ছি। প্রথমে মাটির অম্লত্ব পড়েছি, এরপরে মাটির বুনট পড়েছি। আজকেও মাটি সংক্রান্তই একটা বিষয় আমরা পড়ব, যেটার নাম হচ্ছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় বা সয়েল ইরেশন। এটার অধ্যায় হচ্ছে দ্বিতীয়, পরিচ্ছেদ হচ্ছে দ্বিতীয়। ভূমিক্ষয় তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আমাদের দেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতেও এর একটা ইম্পর্টেন্ট বিষয় ভূমিক্ষয়টা। তাহলে আমরা দেখি যে ভূমিক্ষয়ের মধ্যে আমাদের কি কি বিষয় আছে। ভূমিক্ষয় এবং ভূমিক্ষয় রোধ, সয়েল ইরেশন অ্যান্ড ইটস প্রিজার্ভেশন। তো ভূমিক্ষয় হচ্ছে সয়েল ইরেশন। আমরা মাটির সংজ্ঞার আগে পড়েছি যে ভূপৃষ্ঠের পাতলা নরম স্তর হচ্ছে ভূমি বা মাটি। এই মাটি কিন্তু নরম এবং পাতলা স্তর। যেহেতু নরম, এই জন্য এটা কিন্তু এক স্থানে হতে অন্য স্থানে চলে যায় এবং এই মাটির মধ্যে বিভিন্ন রকম কণা থাকে, বালি, পলি ও কর্দম কণা থাকে। এছাড়াও জৈব পদার্থ এবং খনিজ পদার্থের সাথে এগুলা এই কণাগুলো মাটি মিশে থাকে। প্রাকৃতিক এবং কৃত্রিম কারণে এই কণাসমূহ পৃথক হতে পারে এবং পৃথক হলেই কিন্তু ভূমিক্ষয় হয়, অর্থাৎ মাটি এক স্থান হতে অন্য স্থানে চলে যায়। ডান পাশের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সয়েল ইরেশন বা ভূমিক্ষয়। সম্ভবত বোঝা যাচ্ছে যে এটা প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মাটি এক স্থান হতে অন্য স্থানে চলে যাচ্ছে। ভূমিক্ষয়ের কারণে এশিয়া দেশগুলোতে প্রতি বছর রাসায়নিক সারের ব্যবহার গড়ে 20 ভাগ হারে বাড়ছে। তার মানে ভূমিক্ষয় হলে ভূমির উপরের স্তরে যে মাটি, সেটা কিন্তু এক স্থান হতে অন্য স্থানে চলে যায় এবং সেই সাথে কিন্তু আহ পুষ্টি, গাছের যে খাদ্য এবং পুষ্টি, সেটাও কিন্তু চলে যায়। ভূমিক্ষয় হচ্ছে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, পানি প্রবাহ, বন্যা, পশু বিচরণ, নদী ও সমুদ্রের ঢেউ, মাধ্যাকর্ষণ শক্তি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে এবং মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারজনিত কারণে ভূপৃষ্ঠ থেকে মৃত্তিকা অপসারণ হয় এবং এই অপসারণ হওয়াকেই ভূমিক্ষয় বোঝায়। অর্থাৎ ভূমি এক স্থান হতে অন্য স্থানে সরে যাওয়াকেই আমরা ভূমিক্ষয় বলতে পারি। যেমন নদীর এক পার ভেঙে অন্য পারে চর গড়ে তোলে। তাহলে এই পৃষ্ঠা আমরা দেখলাম। এখন আসো আমরা পরের পৃষ্ঠায় যাই। ভূমিক্ষয়ের প্রকার। ভূমিক্ষয় সাধারণত দুই কারণে হয়: প্রাকৃতিক ভূমিক্ষয়, ন্যাচারাল সয়েল ইরেশন, আর কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় বা আর্টিফিশিয়াল সয়েল ইরেশন। প্রাকৃতিক ভূমিক্ষয় হচ্ছে, যেমন একটা উদাহরণ দেয়া আগে, নদী ভাঙ্গন, বায়ু প্রবাহ, বাতাস প্রবাহের দ্বারা বাতাসের সাথে বায়ু মৃত্তিকা কণাসমূহ চলে যায়। আহ বৃষ্টিপাত, বৃষ্টিপাতের কারণেও বৃষ্টিপাতের যে পানির ঢল নামে, সেই ঢলের সাথেও কিন্তু মাটির কণা এক স্থান হতে অন্য স্থানে চলে যায়। বন্যার সময় কিন্তু ভূমিক্ষয় হয়, বিভিন্ন সমুদ্রের ঢেউ হয়, শিলাবৃষ্টির মাধ্যমে হয়, পানি প্রবাহ ইত্যাদির মাধ্যমে কিন্তু প্রাকৃতিক ভূমিক্ষয় এক স্থান হতে অন্য স্থানে মাটি চলে যায়। এছাড়াও আরো কিছু ভূমিক্ষয় আছে, সেটা হচ্ছে কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়টা মানুষ সাধারণত নিয়ন্ত্রণ করতে পারে না, করা কষ্ট হয়ে যায়। কিন্তু কৃত্রিম ভূমিক্ষয়, যেটা মনুষ্য কর্তৃক, এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। প্রচুর বৃষ্টিপাত হলে জমির ঢাল বরাবর নালা করে মাটি কেটে যায়, এটা রিল ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয় থেকে নালা ভূমিক্ষয়ের সৃষ্টি হতে পারে। এছাড়া আমাদের আরো কিছু ভূমিক্ষয় আছে। পানির প্রবল স্রোত, এবং জোয়ার ভাটা, এগুলোর কারণে মাটি কিন্তু এক স্থান হতে অন্য স্থানে চলে। 2 নম্বরে আমরা দেখি যে কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। কৃত্রিম: ভূমিকর্ষণ, পানি সেচ, নিকাশ, বৃক্ষকর্তন, গাছপালা, লতাপাতা, ঘাস কর্তন, এগুলো বাহার কাটা, জমি চাষ, জুম চাষ, যানবাহন চলা, বাড়ি নির্মাণ, রাস্তা নির্মাণ, খাল খনন, পুকুর খনন ইত্যাদি মানুষের প্রয়োজনে এসব কাজ করে থাকে এবং এসব কাজ করতে গিয়ে মাটি এক স্থান হতে অন্য স্থানে চলে যেতে পারে। এখন আমরা দেখি পরের পৃষ্ঠায় ভূমিক্ষয়ের কারণ। কি কি কারণে ভূমিক্ষয় হতে পারে? বৃষ্টি এবং সেচের পানির মাধ্যমে ভূমিক্ষয় হতে পারে, এটা প্রাকৃতিক। বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানির সাথে মাটি কিন্তু চলে যায়, এটা হলো প্রাকৃতিক ভূমিক্ষয় একটা।
যেমন নিচের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সে ছবিটা কিন্তু বৃষ্টিপাতের ফলে পানি জমি থেকে নিচে নেমে যাচ্ছে। সেচের পানির কারণেও হতে পারে। সেচের পানি যখন আমরা দিব, তখন সেচের পানি কিন্তু মাটির উপর দিয়ে যায় এবং মাটি এক স্থানে থেকে অন্য স্থানে নিয়ে যায়। বায়ু প্রবাহটা আমাদের দেশে একটু কম হয়, কিন্তু চরাঞ্চলে বা বিশেষ করে মরুভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হয়। সেই বাতাস প্রবাহের ফলে কিন্তু মাটি এক স্থান হতে অন্য স্থানে চলে যায়। আমরা ডান পাশে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত বোঝা যাচ্ছে যে বায়ু প্রবাহ বাতাস এক স্থান হতে অন্য স্থানে চলে যাওয়ার কারণেই কিন্তু মাটি সরে যাচ্ছে। বন উজাড়। বন উজাড় মানে গাছপালা কেটে নিলে সাধারণত ভূমিক্ষয়টা বেশি হয়। কারণ গাছপালা কিন্তু ২ ভাবে মাটিকে ধরে রাখে। একটা শিকড় মাটিকে ধরে রাখে, আরেকটা হচ্ছে গাছপালার পাতা। এই পাতার কারণে কিন্তু ভূমিক্ষয়টা কম হয়। বৃষ্টিপাত বা বায়ু প্রবাহটা প্রতিরোধ করে। ভূমির ঢাল। জমি যদি বেশি ঢালু হয়, তাহলে কিন্তু ভূমি ক্ষয় হয়, মাটি সরে যায়। কারণ ভূমির ঢাল বেশি হলে সেখানে বৃষ্টির পানি প্রবাহিত হয় এবং সেই ঢালের স্রোতের সাথে বৃষ্টির পানি চলে যায়। ভূমিকর্ষণ অর্থাৎ জমি চাষ। জমি যত আমরা চাষ করব বেশি, তত বেশি ভূমিক্ষয় হবে। বাতাসে মাটি উড়িয়ে নিয়ে যাবে। ভূমিকর্ষণের পরপর যদি বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু বৃষ্টির ঢলের পানির সাথে মাটি চলে যায়। মৃত্তিকার প্রকৃতি অর্থাৎ ৬ নম্বর মৃত্তিকার প্রকৃতি অর্থাৎ মাটি বুনট। মাটি যদি আ বেলে আকৃতির হয়, বেলে হয়, তাহলে কিন্তু ভূমিক্ষয়টা খুব তাড়াতাড়ি হয়। মাটি এক স্থান হতে অন্য স্থানে খুব দ্রুত সরে যায়। যদি এঁটেল মাটি হয়, তাহলে কিন্তু শক্তভাবে লেগে থাকে, এটা কিন্তু সহজে সরতে পারে না। এইজন্য মৃত্তিকার প্রকৃতির কারণে আবার দোআঁশ মাটি কিন্তু মাঝামাঝি পর্যায়ে। এটা কিন্তু হালকা বৃষ্টিপাতেও সরে যেতে পারে। বন্যার কারণেও সরে যেতে পারে। সেচের কারণেও সেচের কারণেও সরে যেতে পারে। এসব কারণে কিন্তু ভূমিক্ষয় হতে পারে। এরপরের পৃষ্ঠায় দেখি আমরা কি আছে, ৭ নাম্বার পশুচারণ। যদি দেখা যায় চরাঞ্চলে অনেক দল বেঁধে পশু এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়, তখন পশুর পায়ের খুরে আঘাতে কিন্তু বালিকণা বা পলিকণা বাতাসে উঠতে থাকে এবং তখন বায়ু প্রবাহের দ্বারা কিন্তু এটা হয়। শস্যের প্রকৃতি, যদি আমরা বড় পাতা আকৃতির ফসল চাষ করে থাকি, তাহলে কিন্তু সেই ফসল দিয়ে মাটি ঢেকে থাকে এবং যার ফলে কিন্তু বৃষ্টির পানি বা বাতাস কিন্তু সেই মাটির সাথে সরাসরি পড়ে না, যার কারণে মাটিটা থেকে যায়। ফসল চাষের নিবিড়তা। আমরা আ আ বিরতিহীনভাবে ফসল উৎপাদন করলে বারবার জমি চাষ দিতে হয়। এতে করে জমির উপরিভাগের মাটি সবসময় আলগা থাকে এবং এ কারণে ভূমিক্ষয় হতে পারে। হিমবাহ। হিমবাহটা আমাদের দেশে হয় না বললেই চলে। অর্থাৎ হিমবাহ প্রবাহের সময় পার্বত্য অঞ্চলের ভূমির উপরিভাগের আলগা হয়ে এক স্থানের থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে ভূমিক্ষয় হয়। অনুরূপভাবে ঢেউয়ের দ্বারা নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভূমিক্ষয় হতে পারে। নদী ভাঙ্গন, এটা আমাদের দেশের একটা বিরাট একটা সমস্যা। আমাদের দেশ নদীমাতৃক দেশ। কয়েকশো নদী আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং এই নদী ভাঙ্গন দেখো ডান পাশের একটা চিত্র, ফসলের জমি কিভাবে নদী ভেঙে নিয়ে যাচ্ছে। এই নদী ভাঙ্গনের কারণে আমাদের দেশের অনেক উপজেলা বিলুপ্ত হয়ে গেছে। অনেক গ্রাম বিলুপ্ত হয়ে গেছে। হাজার হাজার হেক্টর জমির মাটি, ফসলের জমি কিন্তু বিলুপ্ত হয়ে নদীতে চলে গেছে। এজন্য নদী ভাঙ্গন আমাদের দেশের বড় একটা প্রাকৃতিক ভূমিক্ষয়। বন্যার পানির স্রোতের উপরিভাগে মাটি এক স্থান হতে অন্য স্থানে চলে যায়। জুম চাষ, পাহাড়ি গাছপালা কেটে ফসল চাষ করায় মাটি উন্মুক্ত হয়। বৃষ্টি হলে মাটি সরে যায় এবং এই জুম চাষের ফলেও কিন্তু আমাদের দেশে ভূমিক্ষয়। যানবাহন চলাচল, যখন বালির রাস্তায়, চরাঞ্চলের রাস্তায় যানবাহন চলাচল করে, বিশেষ করে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এগুলো চলে বা মোটরসাইকেল, তখন কিন্তু মাটি বাতাসে উড়ে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। খাল কাটা এবং পুকুর কাটা, খাল এবং পুকুরের মাটি কাটলে মাটি আলগা হয়ে যায় এবং এর কারণে ভূমিক্ষয় হয়। রাস্তা, বাড়ি নির্মাণ সহ বিভিন্ন রকম কনস্ট্রাকশন কাজেও কিন্তু আ ভূমিক্ষয় হতে পারে। তাহলে আমরা দেখলাম ভূমিক্ষয়ের কারণ। কেন ভূমিক্ষয় হয়? এখন আমরা দেখব যে ভূমিক্ষয় রোধ কিভাবে, প্রিভেনশন অফ সয়েল এরোশন, কিভাবে এই ভূমিক্ষয়টা রোধ করা যায়, অর্থাৎ ভূমিক্ষয় যাতে না হয় সেজন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমরা কারণ দেখেছি, কারণের বিপরীতগুলোই হচ্ছে ভূমিক্ষয় রোধ। ভূমিক্ষয় ফেরানো। প্রথমে ১ নাম্বার হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে ভূমিক্ষয় হয় না। বৃক্ষ বেশি হলে ক্ষয়রোধ বেশি হয়। বৃক্ষ যতদিন থাকবে ক্ষয়রোধ ততদিন থাকবে। তোমরা একটা জিনিস দেখো, যে কোনো নতুন রাস্তা, নতুন বাড়িঘর হলেই কিন্তু গাছপালা লাগিয়ে দেয় বা পুকুরের পাড় দিয়ে, রাস্তার পাড় দিয়ে, রেল লাইনের পাশ দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে যে এই মাটি
শিকড় মাটিটা ধরে রাখে গাছের শিকড়। শিকড় ধরে রাখে, এই কারণে কিন্তু বৃক্ষরোপণ করতে হয়। যত বেশি বৃক্ষরোপণ হবে নতুন মাটিতে, তত বেশি ভূমিক্ষয় রোধ হবে, ভূমিক্ষয়টা তত কম হবে। এরপরে আসো আমরা দেখি যে পয়েন্টটা, সেটা হচ্ছে আচ্ছাদন ফসলের চাষ। যে সকল ফসলের পাতা বড় মাটিকে ঢেকে রাখে, সেই সকল ফসল চাষ করলে মাটিকে স্থানান্তর হয়ে অন্য স্থানে চলে যায় না। জাবরা প্রয়োগ মানে মালচিং, ফসলের জমি কচুরিপানা বা খড় বা পলিথিন দিয়ে ঢেকে রাখলে কিন্তু জমির মাটি এক স্থান হতে অন্য স্থানে চলে যায় না। দেখো নিচের যে চিত্রটা এবং উপরের চিত্রটা, দুইটা একই রকম প্রায়, এবং এটা কিন্তু ভূমিক্ষয় রোধ, এবং এর দ্বারা কিন্তু জমির মাটি এক স্থান হতে অন্য স্থানে চলে যায় না বৃষ্টির দ্বারা বা অন্য কোনো বায়ু প্রবাহের দ্বারা। ভূমি ব্যবস্থাপনা হচ্ছে জৈব সার প্রয়োগ। নতুন জমিতে ঘাস লাগালে মাটি সরে না। জৈব সার প্রয়োগে বেলে মাটি দোআঁশ মাটি হয়। বৃষ্টির আগে জমি চাষ বা নিড়ানি না দেওয়া, এটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা। এরপর আসে ফসল ব্যবস্থাপনা। শস্য পর্যায় অবলম্বন, মাটির বৈশিষ্ট্য অনুসারে শস্য নির্বাচন, সেচ, পরিচর্যা ইত্যাদি করা। বৃষ্টির আগে আগাছা দমন না করা, গাছ পাতলা না করে, এতে মাটি ক্ষয়রোধ হয়। ৬ নম্বর আসো জমিতে আইল বাঁধা। জমিতে যদি আমরা আইল বাঁধি, তাহলে এক জমির মাটি অন্য জমিতে যেতে পারবে না, এবং জমির মাটি নিচু কোনো এলাকায় যেতে পারবে না। নিচু কোনো ঢালু এলাকায়, কোনো পুকুর, নদী, খাল, বিলে যেতে পারবে না। এইজন্য জমির আইলটা আমাদের শক্ত করতে হবে। এরপরে দেখি আমরা পরের পৃষ্ঠাটা আমাদের কি আছে। ভূমিক্ষয়ের অপকারিতা বা ক্ষতিকর প্রভাব। ভূমিক্ষয় হলে আমাদের কি অসুবিধা হয়? ১ নম্বরে হচ্ছে, এটা আমরা কিছু বলেছি, যে জমির পুষ্টি কমে যায়। জমির পুষ্টি মাটির সাথে চলে যায় এবং মাটি অনুর্বর হয়, ফলে সার বেশি লাগে। মাটি অনুর্বর হয়ে যায়, উর্বরতা ক্ষমতা কমে যায় মাটির। ২ নম্বর হচ্ছে মাটির উৎপাদন ক্ষমতা, অর্থাৎ ওই মাটি থেকে ফসল উৎপাদন কম হয়, ফসল কম হয়, ভালো হয় না ফসল। নদী নালা খাল-বিল ভরাট হয়, ফলে বন্যা হয়। এবং আমাদের দেশে যে নাব্যতা, প্রতি বছর প্রচুর পরিমাণে বেলে পলিকণা এসে নদীগুলা ভরে যাচ্ছে, নাব্যতা হারিয়ে যাচ্ছে। এটা একটা বিরাট সমস্যা। বর্ষাকালে নৌ চলাচল, ফেরি চলাচল খুব অসুবিধা হয়ে যায়। এটা কিন্তু ভূমিক্ষয়ের কারণেই হয়। দেখো নদীতে যে ঘোলা পানিটা আসে, এটা কিন্তু, এই ঘোলা পানিটা কিন্তু নদী ভাঙ্গন সহ বিভিন্ন কারণে মাটি ক্ষয় হয়ে পানির সাথে মিশে নদীতে চলে যায়, এবং সেটা কিন্তু পরবর্তীতে থিতিয়ে বন্যার পরে দেখা যায় যে জমি বা নদী নালা খাল-বিল ভরে যায় এই নতুন পানিতে, নতুন মাটিতে। নদীর গভীরতা কমে, নৌ চলাচল বলেছি। জমি নিচু হয়ে জলাবদ্ধতা হয়, মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অর্থাৎ পুষ্টি কমে যায়। নদী ভাঙ্গনে আবাদি জমি নষ্ট হয়, মানুষ গৃহহীন হয়, পাহাড় ধসে পরিবেশ বিপর্যয় হয়। এটা আমাদের দেশের চট্টগ্রামে প্রায়ই হয়ে থাকে এটা। গাছের গোড়ার মাটি সরে গাছের ক্ষতি হয়, গাছ পড়ে যায়, উপড়ে যায়, এবং অণুজৈবিক কার্যাবলী কমে যায়, অর্থাৎ জীবাণুর কার্যাবলী কমে গেলে কিন্তু মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, পুষ্টি নষ্ট হয়ে যায়, গাছের জন্য এটা ক্ষতিকর। ফসলি জমির উপর বালু পড়ে, যেমন অনুর্বর, বিশেষ করে চরাঞ্চলের জমি বা নদীর আশেপাশের জমিগুলা প্রতি বছর বন্যার পর, বর্ষার পর দেখা যায় যে সুন্দর ফসলের মাটি ছিল, সেই মাটির উপর বালি পলিকণা পড়ে এরকম জমিটা অনুর্বর হয়ে গেছে। রাস্তা ভেঙে চলাচল বিঘ্ন হয়। তো এগুলো হচ্ছে ভূমিক্ষয়ের আমাদের অপকারিতা। তাহলে আমরা আজকে অল্প একটু ক্লাসই করলাম, বেশি সময় ক্লাস আমরা নিলাম না আজকে। তাহলে আমরা ভূমিক্ষয়ের কারণ এবং ভূমিক্ষয় রোধ কিভাবে করা যায় এবং ভূমিক্ষয়ের অপকারিতা পড়লাম। তো এই এই লেখাগুলো, এই পড়াগুলো তোমরা বিস্তারিত পাবা। একটা ছবি দেখো বইয়ের প্রচ্ছদ, কৃষি শিক্ষা বই, কৃষিবিদ ফরহাদ আহমেদের বইয়ে। তো এই বইয়ে তোমরা বিস্তারিত পড়তে পারবা। আর আমার ক্লাসটা যদি তোমরা পেতে চাও, তাহলে নিয়মিত আমার এই চ্যানেল কৃষি বাতায়ন ১, ২, ৩ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা আমার ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই, পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পাবে। তাহলে বুঝতে পারবে যে ক্লাসটা এসেছে, ক্লাসটা তোমরা দেখতে পারবা। তাহলে ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে আগামী ক্লাস আবার দেখা হবে। আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।